আন্টি বলুন। তুই কোথায়? আসছি, এক্ষুনি আসছি, আশেপাশেই আছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়, তোর আঙ্কেল তো বেরোবে রে। হ্যাঁ আমি আসছি এক্ষুনি। শোন, রান্নাঘরে কিন্তু টিফিন বক্সটা রাখা, নিতে ভুলিস না যেন। কোনোদিনও বলেছি? আমি আসছি এক্ষুনি। আচ্ছা, তাড়াতাড়ি আয়। আমায় আরেকটু আদর করবি না? কি করব, তোর মা যে জরুরি তলব করেছে, আমাকে যেতেই হবে। তারপর তোমার বাবাকে অফিসে ড্রপ করব। ও বাবা, সে তো অনেক কাজ। আমি যেই বাড়ির ড্রাইভার, সেই কথাটা কি ভুলে গেলে চলবে ম্যাডাম? শুধুই ড্রাইভার, অন্য কিছু না? সাথে তোমার লাভার। আই লাভ ইউ মেরে यार। আরে তুই ছাড় ছাড় বলছি। আমাকেই তো ডেকে পাঠালে একটু আদর করবে বলে। হ্যাঁ ছাড়, তোকে ডেকে পাঠিয়েছি ঠিক কথা, কিন্তু আদর করবার জন্য নয়। তাহলে কেন ডেকেছো আমার? শোন ছাড়, এখন দেখে ফেলে সাংঘাতিক কাণ্ড হবে। কেউ দেখবে না বলছি তো, ছাড় এখন না, পরে। কখন? তোর আঙ্কেলকে আগে ড্রপ করে দিয়ে আয়, তারপর 11টা-12টার পর ঘর ফাঁকা থাকবে, খাওয়া দাওয়া করে আসিস। এখন এটা নেই, শর্ট জলের বোতলটা দিতে দে তো। তা ফাঁকা ঘরে তুমি ওর সাথে কি করবে আন্টি? অসভ্য কোথাকার। খাওয়া দাওয়া করে আসবি, না হলে কিন্তু আমি দরজা খুলবো না, কেমন? এটা ধর আর যা, হাতটা ধুয়ে টিফিনটা খাস। তো কি দিয়েছো টিফিনে? খুলে দেখতে হবে, বলবো কেন? তাই বুঝি? পলাশ, আমি রেডি। হ্যাঁ আঙ্কেল, আসছি। কি হলো স্যার, আজকে এখানে আর স্পেশাল কিছু আছে নাকি? না না, স্পেশাল কিছু নয়। কাল সারা রাত বৃষ্টি হয়েছিল তো, গলিতে কাদা আছে, তোর গাড়ি বার করতে অসুবিধা হবে। ও আচ্ছা। তুই পার্কিং করিস কোথায়? ওই তো ওখানে সামনে, নির্জন রাস্তা, বেশি লোকজন যাতায়াত করে না, ওইখানে। ঠিক আছে, বিকেলে সময় মতো চলে আসিস। হ্যাঁ, আর গলিতে ঢোকানোর দরকার নেই, আমি এখানে সেই গাড়িতে উঠবো। ঠিক আছে। আর গাড়ি পার্কিং করে খেয়ে নিস। আর আন্টি টিফিন পাঠিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ পাঠিয়েছি। ঠিক আছে। বাবা, লুচি আলুর দম, এ তো ফেভারিট আমার। ওফ, এই জন্য আমার আন্টি এত ভালো লাগে, হেভি করেছে। ওফ, এতদিন পর। মানুষের সঙ্গে মানুষের হয় পরিচয়, পরিচয় থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে সম্পর্ক, সম্পর্ক করতে গিয়ে হয় সম্পর্কের সীমালঙ্ঘন, সেখান থেকে তৈরি হয় প্রতিহিংসা, পথ খুলে যায় অপরাধে, সর্বোপরি সংঘটিত হয় মৃত্যু। হ্যাঁ, এমনই এক মৃত্যুর ঘটনা, এমনই এক অপরাধের বিবরণ আপনাদেরকে আজ দেব। নমস্কার, আমি খড়দা থানার অফিসার ইনচার্জ রাজা মুখার্জি। ক্রাইম ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে ঠিক কি ঘটেছিল চলুন দেখি। স্যার, ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী ভিকটিমের বয়স ওই 22 বছর। আচ্ছা, তো কোনো আঘাতের চিহ্ন? না স্যার, তবে এটা যদি মার্ডার হয় তাহলে ভিকটিমকে কিন্তু কিছু খাইয়ে মারা হয়েছে। খাইয়ে মারা হয়েছে? তো কোনো সিমটম পেয়েছো? হ্যাঁ স্যার, ওই ভিকটিমের চামড়ায় একটা উজ্জ্বল রঙের লালচে গোলাপি আভা, আর এদিকে ফেস আর বুকের উপর একটা বেগুনি প্রধান ছোপ, আর এদিকে ঠোঁটের কোণে আর মুখে একটা সাদা ফেনার মতো কিছু লালা মিশ্রিত। স্যার এদিকে আসুন, এই যে স্যার ডক্টর সুজন ভাদুরী। তো ডক্টর কি বুঝলেন দেখে? অফিসার, আমরা যখন স্পটে এসেছিলাম
তখন ভিকটিমের চোখ দুটো খোলা ছিল। মণি অস্বাভাবিক রকমের বড় ছিল। চোখের সাদা অংশ, যেটাকে স্ক্লেরা বলে, সেই অংশে রক্ত সঞ্চালনের ফলে স্ক্লেরা অংশটা হালকা লালচে রঙের আভা ছিল। ডক্টর, আপনার কি মনে হয়, মানে কি খেয়ে মৃত্যু হয়েছে? কোনো মারাত্মক বিষক্রিয়া ভিকটিম মারা গেছে। আচ্ছা ডক্টর, খেতে খেতে মারা গেছে, আপনি কি আন্দাজ করছেন যে খাবারের মধ্যে বিষ ছিল? হতেও পারে, আবার নাও হতে পারে। এমন হতে পারে যে বিষ ভিকটিমের হাতে ছিল বা গাড়ির অন্য কোথাও। গাড়ির অন্য কোথাও বলতে? গাড়ির ডোর লকে, গাড়ির স্টিয়ারিংয়ে, বা গাড়ির সিটে, বা গাড়ির অন্য কোনো জায়গায়। আমরা গাড়িটাকে ফরেনসিক ল্যাবে নিয়ে যেতে চাই। গাড়িটাকে আমরা পুরোপুরি পরীক্ষা করতে চাই। বেশ। ডোন্ট ডু দ্যাট অফিসার। এই গন্ধ শেখার একদম চেষ্টা করবেন না। আমার ধারণা এই বিষটি হচ্ছে এমন একটা মারাত্মক বিষ যার গন্ধ শিখলেও মারাত্মক বিপদ হতে পারে। আপনি হয়তো গন্ধটা পাচ্ছেন না, কিন্তু আমি গন্ধটা পাচ্ছি। হালকা তিতকুটে বাদাম জাতীয় গন্ধ। এই জন্যই তো আপনি এক্সপার্ট। থ্যাঙ্কস ফর ইয়োর কমপ্লিমেন্ট। সবই তো বুঝতে পারছেন, পাপি পেট কা সওয়াল। ডক্টর, আমার মনে হচ্ছে এটা ফরেনসিক রিপোর্ট ডিপেন্ডেন্ট কেস। তো রিপোর্ট যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি এই ফাইলটা বন্ধ হবে। আমরা যথাসাধ্য চেষ্টা করবো অফিসার। সে অফিসার। অরূপ, হ্যাঁ স্যার। ড্রাইভিং লাইসেন্স ছাড়া আর কিছু পাওয়া গেছে? হ্যাঁ স্যার, একটা মোবাইল আর ওই ড্রাইভিং লাইসেন্স, ওখান থেকেই জানা গেল এর নাম হলো পলাশ বর্মন। স্থানীয় লোকেরা বলছে ভিকটিম ইন্ডিয়ান টেক্সটাইল কোম্পানির কোনো এক স্টাফের ড্রাইভার। তো ইন্ডিয়ান টেক্সটাইলটা কোথায়? স্যার এই সামনেই, মিনিট 5-এর দূরত্ব। আমাদের কনস্টেবল দিলীপদাকে আমি ওখানে পাঠিয়েছি। এই ড্রাইভারের নাম বলে স্টাফকে খুঁজে আনার চেষ্টা করছে। ওকে। আচ্ছা, থানায় কে ফোন করেছিল? স্যার ইনি ফোন করেছিলেন। আচ্ছা, তো আপনি প্রথম ডেড বডিটাকে দেখেছেন? হ্যাঁ স্যার, আমি আর বরুণ। আচ্ছা, তো কি দেখেছেন একটু বলুন। স্যার এই রাস্তা দিয়ে লোকজন খুব একটা যাতায়াত করে না, আর আমি আর বরুণ আজকে সকালে এখান থেকেই শর্টকাট দিয়ে যাচ্ছিলাম। তা হঠাৎ দেখলাম গাড়ির ভেতর ড্রাইভারটা কেমন যেন ভাবে পড়ে আছে। কেমন একটা অন্যরকম লাগলো জানেন, তাই আর দেরি না করে আমি সোজা থানায় ফোন করলাম। বুঝলাম। তো হঠাৎ এই শর্টকাট মারতে গেলেন কেন? দেখুন স্যার, আমাদের তো ঘন্টায় টাকা, আর তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি কাজটা ধরতে পারবো, তাই। তো আপনারা কোথায় কাজ করেন? স্যার ইন্ডিয়ান টেক্সটাইলে কাজ করি। আমি আর বরুণ ওখানে ক্যাজুয়াল লেবার, তুলো বাছাইয়ের কাজ করি। তাহলে তো জানেন যে এই যে মারা গেছেন ইনি কার ড্রাইভার? স্যার সঠিক জানি না, তবে কোথায় যেন দেখেছি বলে মনে হচ্ছে। আমি সেটাই স্যারকে বলছিলাম। ওকে। তো আজকের এই যে দাঁড়িয়ে আছেন এখানে, আপনার দেরি হচ্ছে না কাজে? স্যার হচ্ছে তো, কিন্তু কি আর করবো বলুন। ফোন যখন করেছি তখন তো পুলিশকে সবটা জানানো উচিত, তাই না? একটু লস হবে, তবে পরের ঘন্টার কাজটা ধরে নেবো। বেশ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা এখন আসুন। আর বাই দ্য ওয়ে, লাস্টটা ছন্নি তো? না 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 না। আপনাদের ফোন নাম্বার, নাম সব স্যারকে দিয়ে দিন। কি হয়েছে? কি হয়েছে পলাশে? আপনি? বিভাস, বিভাস না। আচ্ছা, আপনি বিভাস বাবু। পলাশ মারা গেছেন, আমরা আন্দাজ করছি ওনাকে কেউ খুন করেছে। খুন? খুন কেন? সেটা হয়তো আমাদের থেকে আপনি ভালো বলতে পারবেন। আমি জানবো মানে? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। গাড়ি আপনার, যিনি মারা গেছেন ড্রাইভার আপনার। ফরেনসিক রিপোর্ট বলছে যে গাড়ির মধ্যে বিষ পাওয়া গেছে। তো আপনি যদি এখন বলেছেন যে আমি কিছুই বুঝি না, তাহলে আমরা কি করবো? আমি সত্যি কিছু বুঝে উঠতে পারছি না। একটু আগেই তো সব ঠিকঠাক ছিল। সব ঠিকঠাক ছিল মানে? আমরা দুজনে গাড়িতে করে এলাম, গাড়িতে টুকটাক কথা হলো, তারপর ও আমাকে গলির সামনে নামিয়ে দিল। আমি বললাম পার্কিং কোথায় করবি? ও বললো সামনে এইখানে। তারপর আমি বললাম সময় মতো খেয়ে নিস। আপনি এই গাড়িটা করে রোজ অফিসে আসেন, তাই তো? হ্যাঁ, প্রায় 1.5 বছর ধরে। আচ্ছা, তো 1.5 বছর ধরে কি পলাশ এই গাড়িটাই চালাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, আপনি ওকে চিনতেন আগে? না, এক কলিগ মারফত ওকে পেয়েছিলাম। যে 1.5 বছর ধরে আপনার ড্রাইভার আপনার গাড়ি চালাচ্ছে, আজ যেমন বললেন ওকে খেয়ে নিতে, কি প্রতিদিন বলতেন? না, মাঝে মধ্যে বলি। বেশ, তো পলাশের খাবার কোত্থেকে আসে? আমার স্ত্রী সকালবেলায় ওকে প্যাক করে দেয়, আর লাঞ্চটাও বাড়িতেই গিয়ে করে। পলাশ কি আপনাদের বাড়িতে থাকে? হ্যাঁ, গ্যারেজের পাশেই ওর একটা ছোট্ট ঘর আছে। অ্যাকচুয়ালি ও গ্রামের বাড়ি বাঁকুড়ার বেলিয়াতো। আচ্ছা, তো আপনার বাড়িতে কে কে আছে? আমার স্ত্রী মল্লিকা, বড় মেয়ে কৃতি, আর ছোট মেয়ে মৃত্তিকা। তো পলাশের সঙ্গে ওদের সম্পর্ক কেমন? সবই তো ভালো ছিল স্যার। ওকে আমরা একজন ফ্যামিলি মেম্বার হিসেবে মনে করতাম। আচ্ছা, পলাশের কি কোনো শত্রু ছিল বলে আপনার মনে হয়? না স্যার, ঠিক জানি না, তবে ও খুব মিশুকে স্বভাবের ছিল। বেশ, আপনার সঙ্গে আপাতত এইটুকুই কথা হলো। দরকার হলে কিন্তু আপনার সঙ্গে আরো কথা বলার প্রয়োজন হতে পারে। ওকে স্যার। আপনার গাড়িটা আপাতত আমরা সিজ করলাম, ওটা ফরেনসিক ল্যাবে যাবে। আপাতত আপনি একটু পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করুন। ওকে স্যার। অরূপ, তুমি বিভাসবাবু আর ওনার বাড়ির সমস্ত মেম্বারদের ডিটেলসটা নিয়ে দিও। ওকে স্যার। আর এখানকার কাজ মিটে গেলে বডি মর্গে পাঠিও, তারপর থানায় এসো, আমি তোমার সঙ্গে কথা বলবো। রাইট স্যার। দেখো, নির্জন এলাকা হলেও কিন্তু সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছেন।
সুতরাং আমাদের এখানকার ফুটেজ কালেক্ট করতে হবে। হয়ে যাবে স্যার। স্যার আসবো? ইয়েস, কাম ইন। স্যার আমি সিসিটিভি ফুটেজ চেক করলাম। ফুটেজে কিন্তু ক্রাইম সিন একেবারে ক্লিয়ার। ভেরি গুড। তারপর? কিন্তু স্যার এমন কিছু চোখে পড়লো না যেটা নজরে আসে। ও, তার মানে তুমি বলতে চাইছো যে পলাশের মৃত্যুর আগে বা পরে এমন কোনো ঘটনা ঘটেনি যেটা তোমার কাছে অসঙ্গতিপূর্ণ বলে মনে হচ্ছে? একদমই তাই স্যার। পলাশের গাড়িটা এসে দাঁড়ালো, টিফিন বক্স থেকেও টিফিন বার করে খেলো, তার কিছুক্ষণ পর ওর একটা শারীরিক বিকৃতি হলো, আর তার কিছুক্ষণের মধ্যেই ও মারা গেল। বুঝলাম। স্যার আমি আত্মীয় সহযোগিতায় বিভাসবাবুর বাড়ি থেকে ওই অফিসের গলি পর্যন্ত প্রত্যেকটা সিসিটিভি ফুটেজ ধরে ধরে গাড়িটাকে ফলো করেছি। ও আচ্ছা, এই জন্য তোমার আসতে একটু লেট হলো? হ্যাঁ স্যার। বেশ, তা ফুটেজে কি দেখলে? স্যার বাড়ি থেকে বেরিয়ে গাড়িটা কিন্তু কোথাও দাঁড়ায়নি, সোজা অফিসে ওই গলির মুখে যেখানে বিভাসবাবু নামলেন ওখানে দাঁড়ালো। তারপর গাড়িটা কিন্তু সোজা ক্রাইম সিনে চলে যায়। তার মানে অরূপ, আমরা ধরে নিতে পারি যেটা একটা পরিকল্পিত খুন, আর খুনটা আই থিঙ্ক খুনটা বাড়িতেই পরিকল্পনা হয়েছে, আর যারা করেছে তারা বাড়িতেই আছে। সেক্ষেত্রে কিন্তু সন্দেহের তীরটা যায় মল্লিকা নাহার উপর, কারণ স্যার ভিকটিম কিন্তু খেতে খেতেই মারা গেছে। হতে পারে মল্লিকা নাহা খাবারে বিষ মিশিয়েছিলেন। হতে পারে, কিন্তু কিন্তু অরূপ, ওই ভাদুড়ি, ডক্টর ভাদুড়ি কি বলেছিল মনে আছে? উনি বলেছিলেন যে গাড়ির স্টিয়ারিং, গাড়ির ডোর লক, গাড়ির অন্যান্য জায়গায় কিন্তু বিষের ছোঁয়া থাকতে পারে। তাই শুধু মল্লিকা দেবী নন, বাড়ির দুই মেয়ে অর্থাৎ কৃতি, মৃত্তিকা, এমনকি বিভাসবাবুকে কিন্তু আমরা সন্দেহের তালিকা থেকে দূরে রাখতে পারি না। একদমই ঠিক স্যার। তবে শুধু বাড়ির লোক নয়, আমার মনে হয় ওই গাড়ির কাছে যাওয়ার যারা সুযোগ পায়, যেমন ধরুন বাড়ির দুধওয়ালা, পেপারওয়ালা, এমনকি বাড়ির কাজের লোক, এরাও কিন্তু এই কাণ্ডটা ঘটিয়ে থাকতে পারে স্যার। এক্স্যাক্টলি। অরূপ, চলো আমরা না বাড়ি থেকে ঘুরে আসি। রাইট স্যার, চলো। আপনারা? আমরা খড়দা থানা থেকে আসছি। ও হ্যাঁ স্যার, আমি অফিস থেকে ফিরে শুনলাম আমাদের ড্রাইভার পলাশ নাকি খুন হয়েছে। খুন হয়েছে কিনা বলতে পারবো না, তবে আমাদের সেরকমই সন্দেহ আছে। আসুন, ভেতরে আসুন। স্যার বসুন। না, ঠিক আছে। আপনি? আমি কৃতি। তার মানে আপনি বিভাসবাবুর বড় মেয়ে। আচ্ছা, আপনি তো একটু আগে বললেন অফিস থেকে ফিরেছেন। আপনি কোন অফিসে চাকরি করেন? স্যার অফিস বলতে আমি একটা জুয়েলারি কোম্পানিতে চাকরি করি, রূপাঞ্জলি জুয়েলার্স। সে তো নাম করা জুয়েলার্স। তো কোন ডিপার্টমেন্ট? কোম্পানির ওয়ার্কশপে ডাটা এন্ট্রি অপারেটর। ওই হিসাব, বিল, ওজন এইসব রেকর্ড রাখি আর কি। সে দায়িত্বপূর্ণ কাজ। হ্যাঁ স্যার, কিন্তু স্যার পলাশের সাথে কি হয়েছিল বলুন তো? মানে পলাশ মারা গেল কিভাবে? তার আগে আপনি বলুন তো যে আপনি অফিস থেকে ফিরে কি শুনেছেন? অফিস থেকে ফিরে আমি শুনলাম পলাশ নাকি বাবাকে পৌঁছে দিয়ে সকালের খাবার খাচ্ছিল, আর খেতে খেতেই মারা গেছে। আপনি ঠিকই শুনেছেন, তবে আপনি খবরটা কোথা থেকে পেলেন? স্যার মা আমাকে বললেন, দুপুরবেলা বাবা মাকে ফোন করে বলেছে। আচ্ছা, আপনার কি মনে হয় যে পলাশের খাবারে বিষ মেশানো হয়েছিল? আমি কি করে জানবো স্যার? হতেই পারে। না দেখুন, এরকম তো হতে পারে যে পলাশের খাবারটা তো আপনার মাই বেড়ে দিত, তো আপনার মা হয়তো পলাশের খাবারে বিষ মিশিয়ে দিয়েছে। না স্যার, এটা হতেই পারে না। কেন? আপনার এরকম মনে হচ্ছে কেন? কারণ মা শুধু শুধু পলাশকে কেন মারবে? মা পলাশকে খুব ভালোবাসতো, ভালো মন্দ রান্না করে খাওয়াতো, আর ওর কাছে মা ড্রাইভিং শিখতো। আচ্ছা, আপনাদের কি কোনো ঘর গৃহস্থলী লোক বা রান্নার লোক আছে? না স্যার, ছোটবেলা থেকে আমি দেখে আসছি মা একা হাতেই সংসার সামলায়। কাজের লোক বা রান্নার লোক রাখাটা মা পছন্দ করে না। আচ্ছা, আপনার সঙ্গে পলাশের সম্পর্কটা ঠিক কেমন ছিল? খুবই স্বাভাবিক স্যার, সামনাসামনি দেখা হলে একটু কুশল বিনিময় বা একটু হাসি, এইটুকুই। এর থেকে বেশি কিছু নয় তো? না স্যার, আমাকে আপনারা অহংকারী ভাবতেই পারেন, কিন্তু একজন বাড়ির ড্রাইভারের সাথে বেশি মেলামেশা করা আমার রুচিতে বাঁধে। আর আপনার মা বোনের সঙ্গে কিরকম সম্পর্ক ছিল?
ওরা একটু বেশি গল্পগুজব করতো, যার যার নিজের ব্যাপার, যার যার নিজের রুচি। আচ্ছা, পলাশের উপর আপনার কি কোনো রাগ ছিল? না স্যার, বললাম না, একজন বাড়ির ড্রাইভারের সাথে ঠিক যতটা সম্পর্ক থাকা দরকার ততটাই ছিল, এর থেকে বেশি কিছু না। লাস্ট কবে কথা হয়েছিল আপনার সঙ্গে পলাশের? কবে কথা হয়েছিল বলতে পারবো না, তবে আমি ওকে লাস্ট দেখেছি কাল রাতে, মায়ের কাছে খাবার নিতে এসেছিল। খাবার নিতে বলতে কোথায় খায় ও? ওর ঘরে, আমাদের গ্যারেজের পাশেই ওর থাকার ঘর ছিল। অরূপ, শোনো, আমাদের সমস্ত কথাবার্তা হয়ে গেলে তুমি পলাশের ঘর এবং গ্যারেজটা ভালো করে সার্চ করবে, আর সেই সঙ্গে ফরেন্সিক টিমকে এখানে আসতে বলবে। ওকে, রাইট স্যার। কৃতি দেবী, আপনার সঙ্গে আপাতত কথা শেষ। আমি আপনার মা আর বোনের সঙ্গে কথা বলতে চাই। স্যার, আমি আমার মাকে ডেকে দেবো? প্লিজ। স্যার বলো। ওদের সঙ্গে কথা হলো, ওরা 8 ঘন্টার মধ্যেই চলে আসছে। সেই সঙ্গে ওরা এটাও বললো যে গতকালের ক্রাইম সিনের যে ফরেন্সিক রিপোর্ট আছে ওরা কালকের মধ্যেই সাবমিট করে দেবে। আমি তার সঙ্গে ওদের রিকোয়েস্ট করলাম যে আজকে এখান থেকে যা যা পাওয়া যাবে সেই রিপোর্টগুলো যেন কালকে একসঙ্গে সাবমিট করে দেয়। বেশ, তুমি সেই সঙ্গে ওদেরকে এটা বলে দাও যে এই বাড়ির প্রত্যেকটা মেম্বারের পার্সোনাল চিরুনি, পার্সোনাল টুথব্রাশ কালেক্ট করে নিতে, নইলে সেগুলো পাওয়া গেলে পরে মেলানোর জন্য কিন্তু আবার এই বাড়িতে ছুটে আসতে হবে, আর এক্সামিন করার জন্য কিন্তু সময় নষ্ট হবে। তাহলে স্যার আমি এখানকার সবার ফিঙ্গারপ্রিন্টগুলো নিয়ে নিই? নিয়ে নাও। চলো। আপনি মিসেস মল্লিকা নাহা? হ্যাঁ স্যার। দেখি, আপনার মনটা খারাপ মনে হচ্ছে দেখে। হ্যাঁ স্যার, পলাশের মতো জলজান্ত ছেলেটা এভাবে মারা গেল। কি আপনি কাঁদছেন? আসলে ছেলেটা খুব মিশুকে ছিল জানেন, ওর ব্যবহার দিয়ে সকলের খুব আপন হয়ে গিয়েছিল। কিন্তু আপনার বড় মেয়ে যে বললো ড্রাইভারের সঙ্গে ড্রাইভার সুলভ সম্পর্ক রাখা উচিত, ও নাকি সেটাই করতো? কৃতি আসলে ছোটবেলা থেকেই ওরকম, ওর ফিলিংসটা একটু কম, আর বাড়ির লোকের সাথেও এইরকমই ব্যবহার করে, একটু আলাদা থাকতেই পছন্দ করে ও। আপনি নিশ্চয়ই জানেন যে পলাশ খাবার খেতে খেতেই মারা গিয়েছিল। আমাদের সন্দেহ কিন্তু বিষ খাবারের মধ্যেই ছিল। সেই সাথে এটাও নিশ্চয়ই সন্দেহ করছেন যে বিষটা আমিই মিশিয়েছি। সেটাই স্বাভাবিক নয় কি? বিশ্বাস করুন স্যার, আমি বিষটা মেশাইনি। আমি মেশাবো কেন? আমি পলাশকে পছন্দ করতাম, আমাকে সারাক্ষণ আন্টি আন্টি করতো, মাঝে মাঝে ওর পছন্দের খাবারটাও তো বানাতাম আমি। ও না লুচি খেতে খুব ভালোবাসতো জানেন, আজই তো আমি ওকে লুচি বানিয়ে দিয়েছি। বাড়ি থেকে বেরিয়ে ও কিন্তু আজ কোথাও গাড়ি দাঁড় করায়নি। আপনাকে পরপর বলছি আজ কি ঘটেছিল। তাহলে বলুন, খাবারে যদি বিষ মেশানো থাকে তাহলে সেটা কে মেশালো? কারণ মাঝখানে তো সেই সুযোগ কেউ পায়নি। আমিও তো খাবারটা টিফিন ক্যারিতে ভরে রান্নাঘর থেকেই ওর হাতে দিয়েছিলাম। তবে আমি আবারও বলছি স্যার, বিষটা আমি মেশাইনি। তাও যদি আপনাদের সন্দেহ হয় আমাকে ধরে নিয়ে চলুন। দেখুন, এখনো কোনো প্রমাণ পাইনি যে খাবারে বিষ মেশানো ছিল। যদি পাই তাহলে আপনাকে অ্যারেস্ট করতে কিন্তু বাধ্য হব। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, আপনার সাথে কি পলাশের অন্য কোনো রকম সম্পর্ক ছিল? দেখুন, আপনার পলাশের প্রতি যে টান আমরা দেখছি তাতে কিন্তু আমাদের মনে হচ্ছে যে আপনার পলাশের সঙ্গে অন্যরকম সম্পর্ক ছিল। লুকিয়ে রাখবেন না, নাহলে আপনারই বিপদ বাড়বে। আমি খুব গরিব ঘরের মেয়ে স্যার, ছোটবেলা থেকে অভাব দেখেই বড় হয়েছি। কিন্তু তা সত্ত্বেও আমার বিভিন্ন রকমের শখ ছিল, তার মধ্যে একটি শখ গাড়ি চালানো। আমার স্বামীর ইনকাম ভালোই ছিল, কিন্তু আমাদের কোনো গাড়ি ছিল না। 1.5 বছর আগে আমাদের গাড়ি কেনা হলো, আর ড্রাইভার হিসেবে রাখা হলো পলাশকে। আর আমার পুরনো শখটা আবার মাথা চাগার দিয়ে উঠল। পলাশের কাছে আমি ড্রাইভিং শেখা শুরু করলাম। আমি পলাশকে বললাম, একদিন আমাকে গাড়ি চালানো শেখাবি? মিষ্টি স্বভাবের ছেলে পলাশ এক কথাতেই রাজি হয়ে গেল। ও বলল, দুপুরবেলা যখন খেতে আসবো তখন শেখাবো। এরপর থেকেই আমি শিখতে শুরু করলাম।
আন্টি, আপনি একটা সাধারণ জিনিস মনে রাখতে পারছেন না? শুনুন, এবার আমি আপনাকে বলছি, মন দিয়ে শুনবেন আর আমি যেটা বলবো সেটাই করবেন, ঠিক আছে? দেখুন, দিন, হাতটা দিন। প্রথমে দেখবেন গাড়িটা নিউট্রালে আছে কিনা। দেখুন দেখুন, ঠিক আছে? এইবারে ওই যে ক্লাচটা পুরোটা চিপে ধরবেন, ঠিক আছে? এবারে গাড়ির চাবিটা ঘুরিয়ে গাড়িটা স্টার্ট দেবেন, ঠিক? তারপরে আপনি দিন, হাতটা দিন, গাড়িটাকে ফার্স্ট গিয়ারে দেবেন, এই যে। এবারে আপনি ক্লাচটাকে আস্তে আস্তে ছাড়বেন আর এক্সেলারেটরটা দেবেন, ঠিক আছে? পারবেন তো? এই, তুই আমাকে এত বকিস কেন রে? বকতে বুঝি খুব ভালো লাগে? না বকে একটু আদর করেও তো বলতে পারিস। তাহলে তাই কর। কি আদর? না, এখানে নয়, বাড়ি চলো, বাড়ি তো ফাঁকা। ফাঁকা হলেও যা হবে কিন্তু তোর ঘরে। সেদিন থেকেই শুরু। তারপর নিয়মিত আমাদের সম্পর্ক চলতে লাগলো পলাশের ঘরে। দুপুরবেলা তো আপনাদের বাড়ি ফাঁকাই থাকতো, আপনার স্বামী অফিসে, আপনার বড় মেয়ে অফিসে, আর ছোট মেয়ে তো স্কুলে। তাহলে পলাশের ঘরে কেন? ভয় করতো যদি বিভাস কিছু টের পেয়ে যায়, সন্দেহ করে, তাই কিছুক্ষণ গাড়ি চালানো শেখার পরে আমরা পলাশের ঘরে চলে যেতাম, সম্পর্ক করতাম। তুমি না হেভি হট, জানো তো মল্লিকা? এই, তুই না আমাকে মল্লিকা বলবি না, আর তুমিও বলবি না। তাহলে আন্টি বলবি, আর আপনি বলবি। কেন? হেভি মজা লাগে। বিশ্বাস করুন স্যার, পলাশের সাথে দেখা হওয়ার আগে আমার জীবনটা পুরো একঘেয়ে ছিল, আর এই একঘেয়ে জীবনটাই আমি মেনে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে সংসার, সংসার সামলে আবার ঘুম, এতে করে আমার যত না শরীরের বয়স বেড়েছিল, মনের বয়স বেড়েছিল অনেক অনেক বেশি। কিন্তু হঠাৎ যখন পলাশের সঙ্গে দেখা হলো, আমার মনের মধ্যে চুপ করে বসে থাকা যুবতীটা হঠাৎ নেচে উঠল, হাঁটলো, গাইলো। কিন্তু এখন আমার কপালে আর সেটাও রইল না। মল্লিকা দেবী, প্লিজ কাঁদবেন না। দেখুন, এই পৃথিবীতে বহু মানুষ আছে খুব জাজমেন্টাল, একজনের প্রয়োজনকে নিজের পয়েন্ট অফ ভিউ দিয়ে জাজ করতে বসে যায়। কিসে আপনার ভালো হবে, কিসে আপনার মন্দ হবে আপনি তো ঠিক করবেন, সেখানে অন্য কেউ সজাচিত হয়ে বিচারকের আসনে বসে আপনার বিচার করতে বসে যায় কোনটা আপনার করা উচিত, কোনটা আপনার করা উচিত নয়। আর এখান থেকে শুরু হয় কিন্তু অপরাধ। যাই হোক, আপনি এখন আপনার ঘরে যান, আমরা এখন আপনার ছোট মেয়ের সঙ্গে একটু কথা বলতে চাই। দুপুরবেলা খবরটা শোনার সাথে সাথেই আমি পোস্ট দিই। পোস্ট? কি পোস্ট? ফ্রেন্ড বুক পোস্ট। মাই গুডনেস, ইনভেস্টিগেশন চলছে, আপনি পোস্ট করেছেন এর মধ্যে? কি দেখা দেখি। আমি বুঝতে পারছি না, তুমি দেখো। স্যার লিখেছে, আই মিস ইউ ব্রো, রিপ পলাশদা। রিপ মানে? রিপ মানে আরআইপি, রেস্ট ইন পিস। স্যার দেখুন, সঙ্গে ছবিও দিয়েছে। কার ছবিটা? ওই আমার আর পলাশদার একটা পুরনো সেলফি। আজকাল শুধু ভালো লেখা দিলে ভিউজ হয় না, ওই জন্য সাথে একটা ফটো অ্যাড করেছিলাম। স্যার এখন ভিউজ কত যাচ্ছে বলো? স্যার 3.2K। ও মাই গড, আধ ঘন্টা আগেই তো 2.5K ছিল। খুব তাড়াতাড়ি ভাইরাল হচ্ছে। আচ্ছা, আপনার সঙ্গে তো পলাশের খুব ভালো সম্পর্ক ছিল। খুব ভালো, ও আমার অনেক কিছুর পার্টনার ছিল। যেমন পেডিকিউর, ম্যানিকিউর, এই সমস্ত বিষয়ে আমাকে হেল্প করতো। দিদি ওকে হেট করলেও, বাট হি ওয়াজ মাই সুইট ব্রো। দেখুন, আমাদের ধারণা পলাশবাবুকে খুন করা হয়েছে। তো আপনার কি মনে হয় খুনটা কে করতে পারে? জানি না স্যার। আপনার দিদি? না না স্যার,
ও তোকে পছন্দই করতো না ঠিকই, কিন্তু মার্ডার করার মতন ইন্টেনশন ওর ছিল না। ও তোর সাথে সেরকম কথাও বলতো না। হ্যালো, হ্যাঁ আমি এখানেই আছি। আচ্ছা, হ্যাঁ আমি স্যারকে ইনফর্ম করছি। স্যার বলো। আমাদের ফরেন্সিক টিম চলে এসেছে। ফাইন, তুমি এক কাজ করো, টিমকে নিয়ে পলাশের রুম আর ওই গ্যারেজটা ভালো করে সার্চ করো। রাইট স্যার। আচ্ছা মৃত্তিকা দেবী, আপনি একটু আগে বললেন যে পলাশবাবুর সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক। এটা কি কখনো জানতে পেরেছেন যে পলাশ কারোর সঙ্গে কোনো ঝামেলায় জড়িয়ে গিয়েছিল বা ওর কোনো শত্রু ছিল? না না স্যার, ও তো বাইরে সেরকম মিশতও না, আর গাড়ি নিয়ে না বেরোলেও ও বাড়িতেই থাকতো। ঠিক আছে, আপনার সঙ্গে এই পর্যন্তই কথা হলো, দরকার পড়লে কিন্তু কথা বলতে পারি। শিওর স্যার। ও বাই দ্য ওয়ে, আপনার এই পোস্টটা কিন্তু বোধহয় মিলিয়ন ভিউ ক্রস করে যাবে। হোপ সো। জানেন স্যার, এমন এমন সব কমেন্ট আসছে না, পড়তে গিয়েও কান্না পেয়ে যাচ্ছে। বুঝতে পারছি। অফিসার, হ্যাঁ বলুন। একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করেছেন? কি বলুন তো? গাড়িটা গ্যারেজ থেকে বেরিয়ে যাওয়ার পর গ্যারেজটা ভালো করে পরিষ্কার করা হয়েছে। গ্যারেজের ফ্লোরেতে কোনো গাড়ির চাকার দাগ নেই। রাইট। ইন্টারেস্টিং। আচ্ছা, আপনারা ওই ড্রাইভারের ঘরে গিয়েছিলেন না? কিছু পেলেন? হ্যাঁ, ড্রাইভারের ঘরের বিছানা থেকে 3-4টে লম্বা চুল পেয়েছি, সম্ভবত মেয়েদের। আমি আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে ওই চুলগুলো ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিয়েছি এক্সাম করার জন্য। ওকে ওকে। স্যার, এই বাড়ির সবকটা লোককেই আমার কিন্তু খুব সন্দেহ হয়। মানে এক একজন এক এক রকমের। যেমন ধরুন এই মল্লিকা, একদিকে ছেলের বয়সী একজনের সঙ্গে নিয়মিত অবৈধ সম্পর্ক রেখে চলেছে, অথচ তার মুখ থেকে আন্টি ডাকটা তার খুব ফেভারিট। আসলে কি জানো, বিভিন্ন মানুষ বিভিন্ন ফ্যান্টাসিতে বিশ্বাস করে, তো ধরে নাও এটা একটা বিকৃত ফ্যান্টাসি। আবার ধরুন এই ছোট মেয়েটা সারাদিন ব্রো ব্রো করে চলেছে, তারা নাকি এবার পার্টনার। জানি না কিসে কিসে এরা আর পার্টনার। আসলে কি জানো অরূপ, ওই ইন্টারনেটটা আসার পর সম্বোধন শব্দটার মূল্য হারিয়েছে। আসলে সবাই ফ্রেন্ডস বুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, আর সেই ফ্রেন্ড শব্দটাকে তাচ্ছিল্য করে কেউ লাভার খুঁজছে, কেউ বাবাকে খুঁজছে, কেউ দাদা দিদিকে খুঁজছে, কেউ মাকে খুঁজছে। আদৌ সে যে কি খুঁজছে সে নিজেই জানে না। স্যার, আমার এই বিভাসবাবু লোকটাকেও কিন্তু খুব অদ্ভুত লাগে। তার যেন অফিস যাওয়া, অফিস থেকে ফেরা আর অফিস করা, এটা ছাড়া কোনো অ্যাক্টিভিটি নেই। আসতে পারি? হ্যাঁ আসুন। আরে ডক্টর ভাদুড়িজি, আসুন আসুন। গুড মর্নিং। বসুন। মর্নিং মর্নিং। তারপর বলুন কি খবর? খবর তো জব্বর। আপনার কথায় কালকে সারা রাত না ঘুমিয়ে সরাসরি ল্যাব থেকে এখানে চলে এলাম রিপোর্ট নিয়ে। বলেন কি, আমার কথা সারা রাত ঘুমালেন না? হ্যাঁ, আপনার কথায়। সেদিন আপনি আমাকে বলেছিলেন না যে এই কেসটা অনেকটাই ফরেন্সিক রিপোর্ট ডিপেন্ডেন্ট কেস। এই কথাটা যখন আমার মাথায় ঢুকে গেল তখন থেকে আবার রাতের ঘুম চলে গেল। তাই তো 20 ঘন্টার মধ্যে রিপোর্ট তৈরি করে সোজা এখানে চলে এলাম। তবে কালকে রাত্রিবেলা ওই বাড়ি থেকে যে সমস্ত এভিডেন্সগুলো পাওয়া গেছে সেই সমস্ত এভিডেন্সের রিপোর্ট আসতে একটু সময় লাগবে। ওই রিপোর্টে ডিএনএ সংক্রান্ত কিছু ব্যাপার আছে। বেশ, তো আপাতত ফরেন্সিক রিপোর্ট কি বলছে একটু শুনি। ক্রাইম সিনের ফরেন্সিক রিপোর্ট আমি যেটা বলেছিলাম সেটাই ঠিক। ভিকটিমের মৃত্যু হয়েছে এক মারাত্মক বিষের বিষক্রিয়ায়। সেই বিষটি হলো সোডিয়াম সায়ানাইড। মাই গড, কিন্তু সেটা কোথায় পাওয়া গেল? খাবারের মধ্যে? ক্রাইম সিনে আপনি আমাকে বলেছিলেন না যে খাবারে বিষ থাকতে পারে কিনা। আমি আপনাকে বলেছিলাম খাবারে বিষ থাকতেও পারে আবার নাও থাকতে পারে। আমি আপনাকে বলেছিলাম গাড়ি স্টিয়ারিংয়ে বা গাড়ি অন্য কোথাও থাকতে পারে। এই ক্ষেত্রেও আমার অনুমান সঠিক। বৃষ্টি ছিল গাড়ি স্টিয়ারিংয়ে। ভিকটিম গাড়িতে উঠেছিল, স্টিয়ারিংয়ে হাত দিয়েছিল, গাড়ি চালিয়েছিল। স্টিয়ারিং থেকে ভিকটিমের হাতে বিষ যায়, সেই হাত দিয়ে ভিকটিম খাবার খায়, খাবারের মধ্যে হাত থেকে বিষ যায়,
এবং সেই বিষ সরাসরি ভিকটিমের শরীরে যায়। আমরা যখন ভিকটিমকে প্রথম দেখি তখন তার ত্বকে একটা হালকা গোলাপি রঙের আভা ছিল। ভিকটিমের চোখ দুটো খোলা ছিল, চোখের সাদা অংশে হালকা লালচে আভা ছিল। এই হচ্ছে সোডিয়াম সায়ানাইডের সিমটমস। আচ্ছা, এই বিষ যখন ভিকটিমের শরীরের মধ্যে ঢোকে তখন ভিকটিমের ফুসফুসটি ফুলে যায়, হৃদযন্ত্র এবং মস্তিষ্কে রক্ত দানা বাঁধতে শুরু করে, শ্বাসকষ্ট শুরু হয় এবং পাকস্থলীটি পুড়ে যায় এবং ভিকটিমের মৃত্যু হয়। রিয়েলি ইন্টারেস্টিং। ডক্টর, আপনার কাছে এরকম কোনো ইনফরমেশন আছে যে এই সোডিয়াম সায়ানাইডটা কোথায় পাওয়া যায়? অফিসার, এই সোডিয়াম সায়ানাইড চট করে সব জায়গায় পাওয়া যায় না। এই রাসায়নিক দ্রব্য বিক্রির ব্যাপারে যথেষ্ট সরকারি বাধা নিষেধ আছে এবং রেস্ট্রিক্টেড ওয়েতে এগুলো বিভিন্ন জায়গাতেও বিক্রি করা সম্ভব হয় না। সাধারণত আপনি এগুলো কোনো কেমিস্টের কাছে বা কোনো ল্যাবে বা কোনো টিউটোরিয়াল ল্যাব বা বিশ্ববিদ্যালয় ল্যাবে আপনি এগুলো পাবেন না। তো ডক্টর, কোথাও না কোথাও তো ঠিক পাওয়া যাবে, একটু বলুন না। এই ধরনের রাসায়নিক দ্রব্য অত্যন্ত বিধিনিষেধ সহকারে এবং রেস্ট্রিক্টেড ওয়েতে কোনো ধাতু শোধনাগারে অল্প বিস্তর পাওয়া গেলেও পাওয়া যেতে পারে। ধাতু শিল্প বলতে? ধাতু শিল্প বলতে গোল্ড ইলেকট্রোপ্লেটিং এর ক্ষেত্রে, স্বর্ণ শোধন করতে, ধাতু সূচীকরণ করতে, গোল্ড এক্সট্রাকশনের ক্ষেত্রে, অর্থাৎ জুয়েলারি শপে আপনি এগুলোকে পেতে পারেন। এক মিনিট ডক্টর। অরূপ, কি বুঝছো? কিছু বুঝতে পারলে? বুঝতে পারছি স্যার। আপনি কোন অফিসে চাকরি করেন? স্যার, অফিস বলতে আমি একটা জুয়েলারি কোম্পানিতে চাকরি করি, রূপাঞ্জলি জুয়েলার্স। সে তো নাম করা জুয়েলার্স। তো কোন ডিপার্টমেন্ট? কোম্পানি ওয়ার্কশপে ডাটা এন্ট্রি অপারেটর। ওই হিসাব, বিল, ওজন এইসব রেকর্ড রাখি আর কি। তো দায়িত্বপূর্ণ কাজ। আমি তোমাকে একটা রিকোয়েস্ট লেটার দিয়ে দিচ্ছি, তুমি সেটাকে সঙ্গে করে নিয়ে সোজা চলে যাবে রূপাঞ্জলি জুয়েলার্সের ওয়ার্কশপে। সেখানে 1 মাস আগের ল্যাবের সিসিটিভি ফুটেজ কালেক্ট করবে, আর সেই ফুটেজ থেকে জাস্ট একটা কপি নিয়ে আসবে। আর যদি কোনো প্রোটোকলের প্রয়োজন হয় জাস্ট আমাকে একটা কল করবে, আমি ব্যবস্থা করে দেবো। রাইট স্যার। কিছু কিছু কেস ভীষণভাবে ফরেন্সিক ডিপেন্ডেন্ট হয়। ফরেন্সিক রিপোর্ট আসার পরে এইসব কেসের সমস্ত দরজা খুলে যায়। এই কেসটার ক্ষেত্রেও তাই হয়েছিল। বিষের নাম, বিষের প্রয়োজনীয় ব্যবহার জানতে পারার পর আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় আসল খুনি কে। আর তার কয়েক ঘন্টার পরেই আমাদের হাতে আসে রূপাঞ্জলি জুয়েলার্সের সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজ আমরা পরিষ্কার দেখতে পাই কৃতি নাহা অতি সন্তর্পণে ল্যাব স্টোর থেকে চুরি করছে সোডিয়াম সায়ানাইড। আর তারপর পলাশের ঘর থেকে পাওয়া এভিডেন্সের ফরেন্সিক রিপোর্টটাও আমাদের হাতে চলে আসে। এই সমস্ত তথ্য প্রমাণ আসার পর আমরা এক মুহূর্ত দেরি না করে কৃতি নাহাকে তুলে আনি আমাদের থানায়। হ্যাঁ, আমি মেরেছি, বেশ করেছি, মেরেছি। ও যদি আবার বেঁচে উঠতো, ওকে আমি আবার মারতাম। পরিকল্পনা মাফিক প্ল্যান করে আমি ওকে মেরেছি। যেদিন থেকে ভেবেছি ওকে মারবো, সেদিন থেকেই প্ল্যান করা শুরু করেছি। একদিন আমাদের অফিসে একজন কলিগের জন্মদিন ছিল। আমাদের অফিসে কারোর জন্মদিন হলে সবাই মিলে ক্লাব হাউসে চলে যেত। ম্যানেজার থেকে সিকিউরিটি সবাই সেখানে জমায়েত হতো। সেদিন আমি সুযোগ বুঝে ল্যাবে ঢুকে গেলাম। আগে থেকে একটা কাঁচের শিশি আর সেলাই মেশিনে তেল দেওয়া ড্রপার জোগাড় করে রেখেছিলাম। ল্যাবে ঢুকে আমি 4 ড্রপার সোডিয়াম সায়ানাইড শিশিতে রেখে দিলাম। তারপর 2 দিন পর ভোর রাতে উঠে গ্যারেজে চলে গেলাম। হাতে গ্লাভস পরেছিলেন? না স্যার, পড়তে ভুলে গেছিলাম। পরে মনে পড়লো। তখন ভাবলাম গাড়িতে তো সবারই হাতের ছাপ থাকে, বাবা মা বোনের, আমারটা থাকলে ক্ষতি কি? তার মানে প্রথম চেষ্টাতেই পলাশকে মারতে সক্ষম হয়েছিলেন, তাই তো? স্যার, আমি ইঁদুর মারার বিষ ব্যবহার করিনি, সোডিয়াম সায়ানাইড ব্যবহার করেছিলাম। ওতে দ্বিতীয়বার চেষ্টা করতে হয় না। তো একটা সামান্য ড্রাইভারকে মারতে এত কাণ্ড করলেন কেন? ড্রাইভার ওভারলোড নিয়ে ফেলেছিল স্যার, তাই জন্য তাকে সরিয়ে ফেলাটা দরকার ছিল। একটু ডিটেলে বলবেন? লোকে বলে বোন মায়ের মতো এক্সট্রোভার্ট আর আমি বাবার মতো ইন্ট্রোভার্ট। সবটা কি ডিটেলে বলতে পারবো? বলুন না, একটু চেষ্টা করুন না। বোন মায়ের মতো সুন্দরী আর আমি বাবার মতো সাদামাটা। তাই বোনের অনেক প্রেমিক, ক্লাস 9 থেকে প্রেম করছে, এখন কলেজে ফার্স্ট ইয়ার।
অলরেডি 5টা বয়ফ্রেন্ড বদলে ফেলেছে। আমি কোনোদিন প্রেম টেম করিনি, কেউ কোনোদিন আমাকে প্রপোজও করেনি, আমিও চেষ্টা করিনি। একদিন হঠাৎ বুঝলাম বোন বাড়ির ড্রাইভারের সঙ্গে প্রেম করছে। সকালে থেকে ঘরে ডেকে যখন তখন তার সাথে শুয়ে পড়ছে। বোন এত সাহসী, পলাশের সাথে সম্পর্কের সময় দরজা জানলা সব খোলা রাখতো। হঠাৎ একদিন আমার চোখে পড়ে কি হলো তোর? কিছু না। তারপর পলাশ আমার ঘরে ক্ষমা চাইতে আসে। দিদি, কে? এ ঘরে কি দরকার? দিদি, দিদি আমার ভুল হয়ে গেছে দিদি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ঠিক ভুল আমি জানি না, আর আমি ক্ষমা করার কেউ নই। আমি যা যা দেখেছি সব বাবা মাকে বলবো। তার জন্য যদি ওরা তোকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, আমার কিছু করার নেই। দিদি প্লিজ দিদি, এরকম করো না। আমার বাড়িতে টাকা পয়সা পাঠাতে হয়, আর তাই দিয়ে আমার মা আর ভাইয়ের সংসার চলে। প্লিজ এরকম করো না দিদি। এই কাণ্ড কারখানাগুলো ঘটানোর আগে মনে ছিল না? দিদি এই পাচার, একদম নাকামি করবি না। তুই এখন যা, এখন আমি অফিস যাচ্ছি, পরে ভেবে দেখছি কি করা যায়। কিন্তু দিদি তুমি প্লিজ আঙ্কেল আন্টিকে কিচ্ছু জানিও না। তুমি যা করতে বলবে আমি তাই করব। ঠিক আছে, যা তুই এখন। শোন, বলো দিদি। আমি যা করতে বলবো তাই করবি তো? হ্যাঁ দিদি, আমি তাই করব। তুমি বলো কি করতে হবে আমাকে। তাহলে ওটা করবি? কোনটা? ন্যাকামো করিস না, তুই সব বুঝিস। মৃত্তিকার সাথে যেটা করছিলি ওটা আমার সাথে করবি? করব। এখন নয়, আমি এখন অফিস যাচ্ছি। রাতে আমি তোর ঘরে যাব, এই রুমে কিচ্ছু না। এখন আমি আসি। আমি কোনোদিন পুরুষ সঙ্গ পাইনি। আমার ভেতরে তীব্র আকাঙ্ক্ষা জন্মেছিল, কেন জানি না পলাশকে আমি কথাটা বলেই ফেললাম। দ্বিধা দ্বন্দ্ব আমার মনের মধ্যে চলতেই থাকলো, কিন্তু আমার মনের ইচ্ছা পলাশের কাছে নিয়ে যেতে আমায় বাধ্য করলো। সেদিন রাতে সবাই ঘুমিয়ে পড়লে আমি পলাশের ঘরে গেলাম। কি হলো, এত দেরি করলে কেন আসতে? সবাই ঘুমিয়ে না পড়লে আসতে পারছিলাম না। তুই কাউকে বলবি না তো পলাশ? কেনই বা বলতে যাবো? এরকম করলে তো কিছুই হবে না দিদি। পলাশের ঘরে মহিলাদের চুল পাওয়া গেছে, তার মধ্যে কয়েকটা চুলের সঙ্গে আপনার ডিএনএ এর ম্যাচ পেয়েছি আমরা। পলাশের সাথে আমার রোজ রোজ সম্পর্ক হতে শুরু হলো। সবাই ঘুমিয়ে পড়লে আমি ওর ঘরে যেতাম। পলাশ, বলো। আমাকে একটা কথা দিবি? বলো। তুই আমার বোনের সঙ্গে আর সম্পর্ক রাখিস না। তোমাকে দেখে না বোঝাই যায় না বাইরে থেকে, তুমি না দারুণ। তোমার বোন তো নখের যোগ্য না। তোকে কি বললাম শুনলি তুই? তুই আমার বোনের সঙ্গে আর সম্পর্ক রাখিস না। ওর অনেক প্রেমিক, তুই ছাড়লে ও ঠিক একটা নতুন খুঁজে নেবে, কিন্তু তুই ছাড়া আমার আর কেউ নেই রে পলাশ। কার্য করো তুমি আমার, কেঁদো না। ঠিক আছে, তোমার বোনের সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না, হয়েছে? আমায় বিয়ে করবি পলাশ? তোমার বিয়ে করলে তো
আঙ্কেল আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবো? দেখ, আমি তো চাকরি করি, দুজনে মিলে সংসার চালাবো, ঠিক হয়ে যাবে দেখিস। ঠিক আছে, তাহলে যাক করে দিন। আমি যে কখন পলাশকে মনে মনে ভালোবেসে ফেলেছিলাম আমি নিজেও বুঝিনি। ওকে নিয়ে আমি সংসার করার স্বপ্ন দেখতে শুরু করলাম। তাহলে ওকে খুন করার পরিকল্পনা করলেন কেন? এক সপ্তাহের মধ্যে টের পেলাম পলাশ মৃত্তিকার সাথে সম্পর্ক ছাড়েনি, ওদের লীলা ওরা বহাল তবিয়তে চালিয়ে যাচ্ছে। আমার ভীষণ রাগ হলো, ঠিক করলাম আমি আমার স্বপ্ন দূরে সরিয়ে রাখবো, পলাশের সাথে কোনো সম্পর্ক রাখবো না, থাকুকও আমার বোনকে নিয়ে। বেশ, তারপর? একদিন অফিসে হাফ ছুটি হয়ে গেল, ভাবলাম বাড়িতে গিয়ে পলাশকে বলবো আমাদের সম্পর্ক শেষ। দুপুরবেলা পলাশের ঘরে ঢুকতে গিয়ে বুঝলাম ওর ঘরে আগে থেকে কেউ আছে। জানলা দিয়ে উঁকি মেরে দেখলাম ওখানে আমি মাথা ঘুরে পড়ে যেতাম। ঘেন্না হলো আমার, ঘরে গিয়ে বাথরুমে অনেকটা বমি করলাম। ভাবলাম পলাশকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেব। যে 2 নৌকাতে পা দিয়ে চলে সে জলে পড়ে যায়, আর যে 3 নৌকাতে পা দিয়ে চলার চেষ্টা করে তার শাস্তি মৃত্যু হওয়া উচিত। ব্যাস, তারপরে তো আপনারা সবটা জানেন। একজনকে শাস্তি দিতে গিয়ে আপনি আইন নিজের হাতে তুলে নিলেন, কোম্পানির নিষিদ্ধ বস্তু চুরি করলেন, তারপরে পরিকল্পনা করে তাকে খুন করলেন। কোর্ট আপনাকে শাস্তি স্বরূপ ফাঁসি দেবে। মিস প্রীতি নাহা, এই কাজটা করবার আগে আপনি একবারও সেটা ভেবে দেখেছিলেন? পলাশ হয়তো খুব ভালো ড্রাইভার ছিল, সোজা রাস্তায় বাঁকা রাস্তায় সে খুব ভালো গাড়ি চালাতো, কিন্তু ভুল করে সে ত্রিকোণ রাস্তায় ঢুকে পড়েছিল, সেখান থেকে সে আর বেরোতে পারেনি। অপরাধ তাকে জাপটে জড়িয়ে ধরেছিল, আর তার ফল হলো মৃত্যু। মনে রাখবেন, আপনাদেরও ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে অপরাধী, তাই সাবধান হন আপনি, সেই সঙ্গে সাবধান হোক বাংলা।